Hello everyone, this is Enamul Aryan and welcome you to my channel Easy Learning with Enamul. Today we will read out one of the best literary criticism written by William Wordsworth, Preface to the Lyrical Ballad. It was written by William Wordsworth, being associated or being co-authored by Coleridge. অ্যাকচুয়ালি যে ওয়ার্কটা তিনি লিখেছিলেন সেটা কি ব্যাপারে? প্রথমত ক্রিটিসিজম যে কথাটা রয়েছে সেটা হচ্ছে কোনো কিছুকে নিয়ে সমালোচনা করা। সমালোচনা কথাটার মানে হচ্ছে বাংলাতে যেটাকে বলা হয় আলোচনা। অ্যাকচুয়ালি আলোচনা মানে হচ্ছে কাটাছেঁড়া করা। আমি যদি বলি যে সিম্পল কোনো একটা টপিক, যে কেন বৃষ্টি হচ্ছে না, তো বৃষ্টি হতে পারে না একটা ওয়েদার বেসিসে, আবার হতে পারে যে কোনো একটা ওয়েদারের কোনো কন্ডিশনের জন্য। কিন্তু যদি আমি বলি যে না, এটাতে ঈশ্বর নারাজ হয়ে আছে ওই জন্য মনে হয় বৃষ্টি হচ্ছে না, তাহলে এই যে আমি কোনো একটা জিনিসকে নিয়ে আরও বিস্তারিত আলোচনা করছি এবং আমার যে ভিন্ন মত সেটা আমি প্রকাশ করছি, এবং এটাকে নিয়ে যখন চার পাঁচটা জন বা চার পাঁচটা লোক ক্রিটিসাইজ করবে, দ্যাট ইজ কল লিটারেরি ক্রিটিসিজম। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিরিক্যাল ব্যালাডস যখন লিখেছিলেন তার আগে প্রথমত 1798 খ্রিস্টাব্দে, মোস্ট প্রবাবলি ইয়েস, তিনি লিরিক্যাল ব্যালাড প্রকাশ করেছিলেন। সেখানে কিন্তু প্রেফেস ছিল না। তিনি এই যে প্রেফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডটা লিখেছেন সেখানে তার স্বয়ং সম্পূর্ণ নিজস্ব যে চিন্তাধারা, অ্যাকচুয়ালি চিন্তাধারাটা হচ্ছে যে কেমন ধরনের পোয়েট্রি হবে, পোয়েট্রির ডেফিনিশনস কেমন হবে এবং পোয়েট্রি কাকে বলে, এই যে একটা ব্যাপার। কোলরিজের সঙ্গে তার যে দ্বিমত, কোলরিজ একাধারে যেমন পোয়েট্রি নিয়ে নিজের মতভেদ প্রকাশ করেছিলেন, ঠিক অন্যদিকে ওয়ার্ডসওয়ার্থের ক্ষেত্রে কিন্তু পোয়েট্রি মানে অন্যরকম একটা চিন্তাধারা, এবং পোয়েট্রির মধ্যে পোয়েট যিনি লিখবেন তিনিই বা কেমন হবেন, তাদেরকে নিয়ে যে তার যে বিভিন্ন ধরনের থিঙ্কিং, এটাই হচ্ছে লিরিক্যাল ব্যালাড। যদি আমরা এটাকে ভালোভাবে পড়ি তাহলে দেখতে পাবে যে প্রথমে ইন্ট্রোডাকশনস রয়েছে, ইন্ট্রোডাকশনে জাস্ট বেসিক জিনিস রয়েছে। সেখানে বলেছেন তিনি যে 1802-এ তিনি এটা পাবলিশ করেছিলেন এবং তিনি লিখেছিলেন লিরিক্যাল ব্যালাডস উইথ দ্য হেল্প অফ এস.টি. কোলরিজ, অ্যান্ড এস.টি. কোলরিজ ওয়াজ হিজ কো-অথর। জাস্ট দ্যাটস ইট, এখানে আর সেরকম কিছু নেই। দেন এটা কি কি কভার করছে, আই মিন কভার মানে এর যে ইনকাম্পাসেস, এটা কোন কোন জিনিসগুলোকে নিজের মধ্যে ইনক্লুড করছে, সেগুলো হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ প্রেফেস এক্সামাইনিং হিজ ভিউজ অন পোয়েট্রি, যেটা আমি একটু আগে বললাম যে পোয়েট্রি কেমন হবে, অ্যাকচুয়ালি যে পোয়েট্রি লিখতে গেলে কি কি ফলো করব, যেভাবে একটা বাস চালাতে গেলে কোন কোন রুলস ফলো করতে হবে, ঠিক সেরকম পোয়েট্রি তার কাছে ছিল এক ধরনের সেই বাসের মতো। সেটা চালাতে গেলে বা সেই ধরনের জিনিসগুলোকে লিড করতে গেলে কোন কোন জিনিসগুলো আমাকে ফলো করতে হবে, তিনি সেখানে এইখানে আই মিন লিরিক্যাল ব্যালাডে খুব সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। তার নেচার কেমন হবে, ইমাজিনেশন থাকবে কি থাকবে না, অ্যান্ড দ্য রোল অফ দ্য পোয়েট ইটসেলফ, এবং পোয়েটের যে রোল হবে সোসাইটিতে সেটাই বা কেমন হবে। তোমরা আশা করি যে বিভিন্ন ধরনের কোলরিজের, তারপরে ওয়ার্ডসওয়ার্থের বিভিন্ন রকমের রাইটিং পড়েছো। সেই রাইটিংগুলো তোমাদেরকে অনেক রকমভাবে প্রভাবিত করতে পারে। বিশেষ করে যদি ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়ে থাকো তাহলে দেখবে যে ওয়ার্ডসওয়ার্থ ইজ বেসিক্যালি পোয়েট হু ইজ কনসার্ন উইথ দ্য নেচার। তিনি নেচারের মধ্যে ঈশ্বর খুঁজে পেতেন। ঈশ্বর বলতে ইন লিটারেরি টার্ম প্যান্থেইজমের কথা বলছি আমি, যে তিনি একটা টার্ম আবিষ্কার করেছিলেন যে যে ঈশ্বর প্রকৃতির মধ্যে নিহিত রয়েছে এবং জাস্ট তাকে আমাদেরকে খোঁজা উচিত। তার ল্যাঙ্গুয়েজের যে ভাষা সেটা হচ্ছে খুব সুস্পষ্ট এবং খুব কমন এবং খুব নর্মাল, যেটা সাধারণ মানুষ ব্যক্ত করতে পারবে এবং সাধারণ মানুষ সেটাকে পড়ে উপলব্ধি করতে পারবে। তো তিনি বলছেন যে নেচার অফ পোয়েট্রি, পোয়েট্রির নেচার কেমন হবে। দেখো তিনি প্রথমে বলেছেন যে অন অফ দ্য সেন্ট্রাল থিম অফ ওয়ার্ডসওয়ার্থ প্রিফেস ইজ হিজ কনসেপশন অফ পোয়েট্রি অ্যান্ড দ্য পোয়েটিক প্রসেস, যেটা আমি একটু আগে বললাম, যে তিনি বলছেন যে পোয়েট্রি কেমন হবে এবং পোয়েট্রির প্রসেসটা কী হবে, সেটাই হচ্ছে তার লিরিক্যাল ব্যালাডের প্রথমত মাথা ব্যথা। ওয়ার্ডসওয়ার্থ আর্গিউস দ্যাট পোয়েট্রি শুড বি characterized by spontaneous overflow of powerful feelings. What is powerful feelings? তাহলে যে ফিলিংসগুলো মানুষের মধ্যে আছে সেগুলোকে পাওয়ারফুল নয়। Actually, powerful feelings refers to the feelings which comes deep inside of our mind. আমাদের কোনো একটা বস্তুকে
সারফেসিয়াল লেভেলের যে চিন্তাধারা এবং ডিপার লেভেলের যে চিন্তাধারা, সেই দুই চিন্তাধারাকে সম্মুখে রেখে যেটা আমি অনুভব করছি গভীর থেকে গভীরতর গভীরতম হৃদয় থেকে, সেই যে একটা ফিলিংস, সেই স্ট্রং ফিলিংসে তিনি কথা বলেছেন এবং তিনি খুব সুন্দরভাবে বলে রেখেছেন যে সেই যে পোয়েট্রি সেটা কেমন হবে, সেটা হবে স্পন্টেনিয়াস ওভারফ্লো। স্পন্টেনিয়াস ওভারফ্লো মানে যে কোনো কিছু দ্বারা বাধাপ্রাপ্ত হবে না, মানে আমি যেটা ফিল করছি সেই ফিলিংসটা কোনো কিছু দ্বারা বাধাপ্রাপ্ত হবে না এবং সেটা কি হবে স্পন্টেনিয়াস আকারে প্রকাশ পাবে এবং সেই পাওয়ারফুল ফিলিংসটা একটা ধারার মতো, নদীর ধারার মতো প্রকাশ পাবে। rather than by artificial language or contrived emotions, কোনো রকমভাবে ইমোশনস ধার নিয়ে যেটা তুমি ফিল করতে পারছো না। সাপোজ তোমার কোথাও ব্যথা হচ্ছে, তুমি সেই ব্যথাটা যদি সেই পোর্শনসটা সেইভাবে ফিল করতে পারো এবং সেই যে ফিলিংসটা সেটা যদি তুমি ব্যক্ত করতে পারো, তাহলে সেই ফিলিংসটাই হচ্ছে একটা স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ দ্য ফিলিংস। এবার তুমি যদি সেটা ফিলিংসটাকে প্রকাশ করতে পারছো না, কিন্তু তোমাকে প্রকাশ করতে হবে বলে তুমি অন্যজনের ফিলিংস ধার নিয়ে অন্যজন কীভাবে প্রকাশ করছে সেটা তুমি ফলো করছো, ইট ইজ নট এ পাওয়ারফুল স্পন্টেনিয়াস ফিলিং। সো তিনি সেটাই বলছেন যে যেটা তোমার জেনুইন, যেটা তুমি ফিল করতে পারছো বাই দ্য হার্ট, সেটাকেই তিনি বলছেন যে স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস মানে কোনো রকমভাবে রুকাবটের মধ্যে পড়ে থাকবে না, কোনো রকমের ভাবে কোনো রকম বাধা বিপত্তি থাকবে না, সেটা একদম নদীর ঝর্ণার মতো খুব সুন্দরভাবে প্রকাশ পাবে এবং এর মধ্যে কোনো রকমভাবে ধার নেওয়া ইমোশন থাকবে না। হি এমফাসাইজেস দ্য ইম্পর্টেন্স অফ সিনসিয়ারিটি অ্যান্ড অথেন্টিসিটি ইন পোয়েট্রি। এবার তিনি বলেছেন যে পোয়েট্রি অথেন্টিক হবে, suggesting that poets should draw inspirations from their own experiences and emotions. Very good. তিনি বলেছেন যে যিনি পোয়েট হবেন, পোয়েট সেটা তুমি হও আমি হই এবং অর্শদ নিজেই হয়েছেন, সেটাতে তিনি বলেছেন যে যিনি লিখবেন লেখালেখি করবেন তিনি যেন তার নিজস্ব জিনিস নিয়ে লেখালেখি করেন, rather than relying on literary conventions or external sources। তিনি কি করবেন না, কারো কাছে ধার করবেন না, টাকা ধার করার মতো কোনো কিছু তিনি ধার করবেন না, বরং যেটা তিনি লিখবেন জেনুইন লিখবেন, নিজে ফিল করে লিখবেন। যদি তিনি ব্যথা পেয়েছেন তো ব্যথাই তিনি তুলে ধরবেন, তিনি যদি খুশি হয়েছেন তো খুশিটাই তুলে ধরবেন। দ্যাট ওয়াজ দ্য ডেফিনেশনস অফ ওয়ার্ডসওয়ার্থ রিগার্ডিং দ্য অ্যাকচুয়াল কনসেপ্ট অফ পোয়েট্রি। তারপরে তিনি স্ট্যাঞ্জাতে বলছেন ফার্দারমোর, তারপরে ওয়ার্ডসওয়ার্থ রিজেক্টস দ্য আইডিয়া দ্যাট পোয়েট্রি শুড বি কনসার্নড অনলি উইথ লফটি অর হিরোইক সাবজেক্ট। ওয়াও, তিনি বলে চলেছেন যে পোয়েট্রি দিয়ে শুধুমাত্র সেই বিশাল আয়তনের কোনো একটা রাইটিং হবে তা নয়, যে বিশাল বিশাল কোনো ব্যক্তি বিশাল যুদ্ধ মহাযুদ্ধ নিয়ে লেখালেখি হবে, যেমন রামায়ণ মহাভারত, তারপর বিভিন্ন যে সমস্ত এপিক জাতীয় যে সমস্ত হিরোইজম রিলেটেড যে সমস্ত পোয়েট্রিগুলো হয় তিনি সেগুলোর কিন্তু এগেনস্টে বলেছেন। তিনি বলেছেন না, পোয়েট্রি মানে সেগুলো হবে এমনটা নয়, পোয়েট্রি ক্যান বি আ ভেরি নর্মাল থিং। He argues that poetry should be instead focused on ordinary aspect of life such as nature, everyday experiences। বরং পোয়েট্রি হবে যেটা আমরা সাধারণ মানুষ আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে অনুভব করতে পারি, ফিল করতে পারি, and the thought and feelings of common people। This emphasis on ordinary aspect reflect Wordsworth's belief in importance of the everyday and value of simple unordered language। এবং তিনি বলেছেন যে ল্যাঙ্গুয়েজটা যেটা ফিল আপ যেটা চুজ করা হবে সেটাকে অ্যাড অন করার কোনো দরকার নেই। অ্যাড অন মানে সজ্জিত করা, পরিপূর্ণ করে, পরিপাটি করে সেটাকে প্রেজেন্ট করার কোনো দরকার নেই। হোয়াট এভার ইউ ফিল, হোয়াট এভার ইউ ফিল বাই দ্য হার্ট, জাস্ট ট্রাই টু রিফ্লেক্ট ইট ইন ইউর ওন রাইটিং। দ্যাট ইজ দ্য কনসেপ্ট বিং কনসেপচুয়ালাইজড বাই ওয়ার্ডসওয়ার্থ হিমসেলফ। তিনি বলেছেন যে পোয়েট্রি হবে পোয়েট্রির মতন, মানুষ যেটা ফিল করছে সেটাই লিখবে, অর্ডিনারি কমন ভাষাতে লিখবে, তার জন্য কারো ভাষার অধিকার, কারো ভাষা নিয়ে কখনো ধার করে লেখা উচিত নয়। যদি মানুষ কেউ জমিতে চাষ করছে, কেউ যদি সেটা দেখে পোয়েট্রি লেখার ইচ্ছা করে, তাহলে চাষিকে চাষির মতোই প্রেজেন্ট করবে এবং সেই চাষের ল্যাঙ্গুয়েজে লিখবে। দ্যাট উইল বি সিম্পল আনঅ্যাডান্ট ল্যাঙ্গুয়েজ। এর পরবর্তীতে তিনি বলেছেন নেচার অ্যান্ড ইমাজিনেশন। নেচার অ্যান্ড ইমাজিনেশন, প্রকৃতি এবং পরিকল্পনা। Another aspect of Wordsworth's preface is emphasis on the relationship between nature and the imagination। এই যে আমাদের কল্পনা এবং প্রকৃতি এর যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে তিনি এখানে আলোচনা করেছেন। Wordsworth argues that nature is a source of inspirations and spiritual renewal
and that poets should seek to capture the emotions recollected in tranquility. Emotions recollect in tranquility. ট্র্যাঙ্কুইলিটি মানে হচ্ছে নিস্তব্ধতা, যেটা আমরা খুব প্রশান্তি অনুভব করি। সেখানে যে ইমোশনসটা থাকবে, সেই ইমোশনস যেটা সেই প্রশান্তি অনুভব করবে, সেই প্রশান্তি অনুভব করা যে ইমোশনস সেটা নিয়েই লেখালেখি হবে। দ্যাট অ্যারাইজেস ফ্রম দ্য কন্টেমপ্লেশনস অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। আর আমাদের যে ইমোশনস সেটা ন্যাচারের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়েই প্রথমত সব থেকে ভালো আসে। কারণ আমরা যখন ন্যাচারাল ওয়ার্ল্ড থেকে অন্য কোনো আর্টিফিশিয়াল ওয়ার্ল্ডের মধ্যে চলে যাই, তখন আমাদের যে ন্যাচারাল জিনিসটা সেটা ভ্যানিশ হয়ে যায়। তো তিনি সেটাই বলেছেন যে poet always will come into the contact with the natures and will feel some tranquility, and that emotions recollect tranquility must come in to the poetry or poem of that poet. He suggests that the imagination has the power to transform ordinary experiences to extraordinary moments of beauty and insight, that the poet should cultivate a close relationship with nature in order to nurture their imaginative powers. তিনি বলেছেন যে ইমাজিনেশনস হচ্ছে সেই একটা প্রোডাক্ট। আমি তো আমার মধ্যে ইমোশনস রয়েছে, ইমোশনসটা পেয়েছি আমি নেচার থেকে। যেহেতু তিনি বলছেন যে ইমোশনস রিকালেক্টেড ট্রাঙ্কুইলিটি, আমার যে ইমোশনস রয়েছে সেটা ন্যাচারাল প্রশান্তি থেকে এসছে, এবং সেই ইমাজিনেশনটাকে সেই ইমোশনটাকে সেটাকে তো পোয়েট্রিতে ফর্ম করতে হবে। তিনি তারপরে যার সাহায্য নিয়েছেন সেটা হচ্ছে ইমাজিনেশন। তিনি বলেছেন যে ইমাজিনেশন হ্যাজ দ্যাট ক্যাপাবিলিটি। কোন ধরনের ক্যাপাবিলিটি রয়েছে? টু কাল্টিভেট এ ক্লোজ রিলেশনশিপ উইথ নেচার ইন অর্ডার টু নার্চার দেয়ার ইমাজিনেটিভ পাওয়ার। তো তিনি বলছেন যে ইমাজিনেশনের সেই পাওয়ারটা রয়েছে, সেটা কি করবে? যেটা ট্রান্সফার করবে অর্ডিনারি এক্সপিরিয়েন্সেস। আমি অর্ডিনারি যে এক্সপিরিয়েন্সগুলো পেয়েছি নেচার থেকে, সাপোজ গরু চড়ছে, পাখি উড়ছে, দ্যাট ইজ কল অর্ডিনারি থিংস। কিন্তু এই যে অর্ডিনারিগুলোকে এক্সট্রা অর্ডিনারি করে তুলবে, সেটা হচ্ছে কি আমার যে ইমাজিনেশন, সেই ইমাজিনেশনের সাহায্যে। তিনি সেটাই বলেছেন। ওয়ার্ডসওয়ার্থ অলসো ডিসকাসেস কনসেপ্ট অফ দ্য পোয়েটিক ডিকশন। তিনি পোয়েটিক ডিকশন নিয়ে কথা বলেছেন, arguing that poets should use language that is simple, যেটা বারবার বলে চলেছি আমি, যে তিনি বারবার বলেছেন একটা কথাই, যে পোয়েট যেহেতু একটা মানুষ, সাধারণ মানুষ, তাই তিনি যেটা লিখবেন সেটা সিম্পল ভাষাতেই লিখবেন, ডাইরেক্ট ভাবে লিখবেন, অ্যান্ড ক্লোজ টু অর্ডিনারি স্পিচ, এবং তিনি অর্ডিনারি ভাষাতেই লিখবেন। হি রিজেক্টস দ্য ইউজ অফ ইলাবোরেট ল্যাঙ্গুয়েজ অর পোয়েটিক কনভেনশন। তিনি সেই সমস্ত ইলাবোরেট বিস্তারিতভাবে আলোচনা করার যে ব্যাপারটা, সেটাকে তিনি রিজেক্ট করেছেন। যে পাই টু পাই ধরে আলোচনা করতে, দ্যাট ইজ ভেরি টিডিয়াস ইন বোরিং। তিনি বলেছেন যে পোয়েটিক ওয়েতে লিখবে, সাজেস্টিং দ্যাট সাচ ল্যাঙ্গুয়েজেস সার্ভস টু অবসকিউর অ্যান্ড ট্রু মিনিং অফ দ্য ইমোশনস অফ পোয়েম। আর তিনি বলেছেন যে এইভাবে লেখাটাতে একটা নতুন সৌন্দর্য এবং একটা যে ইমোশনস রয়েছে পোয়েমে, সেই পোয়েমটাতে বোঝাবে। ইনস্টেড, ওয়ার্ডসওয়ার্থ অ্যাডভোকেটস ফর এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ দ্য রিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ম্যান। তিনি এটাও বলেছেন যে মানুষের যে নিজস্ব ভাষা, আই মিন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপলস ওন, শুড টেক প্লেস ইন দ্য পোয়েট্রি। মানুষের নিজস্ব ভাষাটাই তার পোয়েট্রিতে অংশ নেবে। ওয়ান দ্যাট ইজ ক্যাপাবল অফ এক্সপ্রেসিং দ্য ডিপেস্ট থট অ্যান্ড ফিলিংস অফ দ্য হিউম্যান আর্ট। ভেরি গুড। তিনি এটাই বলেছেন যে মানুষের যে ভাষায় কথা বলে, মানুষ যে ভাষাতে ফিলিংসটা ব্যক্ত করে, কবি সেই ভাষাটাতে সমস্ত কিছু ব্যক্ত করবেন। তিনি বলতে চেয়েছেন যে কখনই স্ট্যান্ডার্ড ভাষা কেউ ইউজ করবে না, আদারওয়াইজ পিপল উইল নট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য পোয়েট উইল স্পিক। তো পোয়েটের সেই ভাষাটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য তাকে কী ভাষায় লিখতে হবে? সহজ, সরল, নর্ম্যাল, কমন ভাষাতে, যাতে সাধারণ মানুষও সেই ভাষাটা বুঝতে পারে। এবার তিনি যে জিনিসটাতে মেনলি ফোকাস করেছেন, দ্যাট ইজ রোল অফ দ্য পোয়েট। পোয়েটের রোল কেমন হবে? পোয়েট মানে এখানে কবি। কবি কেমন হবেন তিনি সেটা বলেছেন। কবি কেমন হবেন? কবি কি আসমানের তারার মতো হবেন, নাকি সূর্যের মতো হবেন, নাকি সাধারণ হবেন? তিনি তার ভাষাতে বলেছেন। ফাইনালি তিনি বলছেন যে Wordsworth's preface touches upon the role of the poet in society. Wordsworth argues that poets should be the unacknowledged legislator of the world. তিনি বলেছেন যে কবি হচ্ছে সেই লেজিসলেটর মানে হচ্ছে উত্তরোত্তর যে অধিকারী, আনঅ্যাকনলেজড, যাকে কেউ চেনে না, সেই সেই পৃথিবীর অজানা অচেনা
উত্তরাধিকারী সেই হবে কবি, সাজেস্টিং দ্যাট পোয়েট্রি হ্যাজ দ্য পাওয়ার টু সেভ অ্যান্ড ইনফ্লুয়েন্স সোসাইটি ইন প্রফাউন্ড ওয়েজ। তিনি বলেছেন পোয়েট্রির সেই ক্ষমতা রয়েছে যেখানে পোয়েট্রি কি করবে, পৃথিবীটাকে ইনফ্লুয়েন্স করে তুলবে। হি কন্টেন্টস দ্যাট পোয়েটস হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু স্পিক ট্রুথ টু পাওয়ার অ্যান্ড টু চ্যালেঞ্জ দ্য স্ট্যাটাস কো। তিনি বলেছেন যে কবির সেই রেসপন্সিবিলিটি রয়েছে, সেই রেসপন্সিবিলিটি দায়িত্ব রয়েছে টু স্পিক ট্রুথ। কবি কি করবেন, সত্য কথা তুলে ধরবেন। তিনি বলেছেন কবি কখনো মিথ্যে কথা বলবে না। তিনি যদি দেখেন যে না আকাশে পাখি উড়ছে, তো তিনি পাখিটাকেই তুলে ধরবেন। তিনি যদি দেখেন যে না মাঠে কি সুন্দর সর্ষে হয়েছে, তো তিনি কখনো বলবেন না যে মাঠে গোলাপ ফুল হয়েছে। অ্যাকচুয়ালি কবির কাজ হচ্ছেই সত্যটাকে তুলে ধরা। তো এটা দ্বারা তিনি বলতে চাইছেন যে পোয়েট অলওয়েজ উইল বি truthful in nature, to power and to challenge the status quo, using their art to advocate for social justice and moral reform. Furthermore, তিনি আরও বলেছেন, Wordsworth suggests that poets have a special relationship with nature. তিনি এটাও বলেছেন যে পোয়েটের একটা ন্যাচারের সঙ্গে অন্য একটা সম্পর্ক রয়েছে, and the natural world, and they should act interpreters of nature's beauty. আর তারা কি হিসাবে কাজ করে, ন্যাচারের যে ইন্টারপ্রেটার্স মানে ন্যাচার যেটা বলতে পারছে না, সেই যে এক ধরনের স্পোক পারসন, সেই হিসাবে কাজ করবে কবি। ন্যাচার যেটা ব্যক্ত করতে পারছে না, জাস্ট বিকজ নট হ্যাভিং এন এ মাউথ, সেই মাউথ হিসাবে কাজ করবেন কে, কবি কাজ করবেন। তিনি সেটা বলেছেন যে ইন্টারপ্রিটার হিসাবে কাজ করবেন। হি বিলিভস দ্যাট পোয়েটস হ্যাভ এ ইউনিক অ্যাবিলিটি টু সি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড ইন ওয়ে দ্যাট আদার্স ক্যানট। তিনি এটাও বলেছেন যে কবির মধ্যে সেই ধরনের একটা ক্ষমতা রয়েছে কোনো একটা জিনিসকে তুলে ধরার, কোনো একটা জিনিসকে বোঝার, যেটা অন্যর মধ্যে নেই। দ্যাট দে শুড ইউজ দিস ইনসাইট টু এনরিচ দ্য লাইফস অফ আদার্স অ্যান্ড ডিফেন্ড দেয়ার আন্ডারস্ট্যান্ডিং। তাদের মধ্যে একটা অন্য ধরনের একটা চোখ রয়েছে, সেই চোখ দিয়ে তারা ভিতরটাও দেখতে পান। আন্ডারস্ট্যান্ডিং অফ দেমসেলফ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম। আর সেই যে দেখনিটা, সেই যে চোখটা, সেই যে চোখটা সাধারণ মানুষের মধ্যে নেই, সেই চোখটা কি করবে, ন্যাচারের মধ্যে হয়ে থাকা বিভিন্ন ঘটনা এবং ন্যাচারের মধ্যে সুপ্ত থাকা বাসনা, সেগুলোকে প্রকাশ করবে। শেষে কনক্লুশনে তিনি এটাই বলতে চেয়েছেন, ইন কনক্লুশন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ preface to the lyrical ballads is profound and influential work that has had a lasting impact on the course of English literature. তিনি বলতে চেয়েছেন যে এর মধ্য দিয়ে তার এই কবিতা বিভিন্ন ধরনের কবিতা লেখার পর এবং এই লিটারেরি ক্রিটিসিজম এর লিরিক্যাল ব্যালাডটা আসার পর পাবলিকের মধ্যে অন্যতম একটা ধারণা পাওয়া গেছিল। তারা বুঝতে পেরেছিল যে না, হোয়াট শুড আ ট্রু পোয়েট উইল বি, what should a true poet be, and what will be the fact and what will be the subject of a poet that they will follow. তো এই সমস্ত জিনিসগুলো যখন তিনি দিয়ে দিলেন, তখন কোলরিজ তার যে নিজের অন্তরঙ্গ বন্ধু সেটাকে নেগেটিভ ভাবে নিলেন। এবার কোলরিজ কিভাবে নিয়েছিলেন সেই জিনিসটা আমরা পরের দিন পড়ব। তো আশা করি তোমাদের এটা ভালো লাগবে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ। থ্যাংক ইউ।